ইসরায়েল ইরানে 13 জুন রাতের বেলায় আক্রমণটা করলো। এবার তাদের আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি তারা একদম ধ্বংস করে দেবে। পশ্চিমা মিডিয়াগুলোতে একটা আলোচনা ছিল যে অ্যাকচুয়ালি ইসরায়েলের লক্ষ্য হচ্ছে পরমাণু কর্মসূচি ধ্বংস করার পাশাপাশি ইরানের সরকার পরিবর্তন। এটার জন্য নেতানিয়াহু কিন্তু অভিযান চলার সময় ইরানি জনগণকে বলেছিল যে আমরা আপনাদের স্বাধীনতার পথ সুগম করছি, নানা ধরনের সে উস্কানি দিয়েছে যাতে মানে ইরানের ভিতরেও যেন বিক্ষোভ দানা বাঁধে। কিন্তু আলটিমেটলি দেখা গেল যে ইরানে বিক্ষোভ দানা বাঁধার চেয়ে সেখানে এক ধরনের ঐক্যমত্য তৈরি হলো। হামলার প্রথম কয়েক ঘন্টায় ইরান জবাব না দেওয়ার কারণে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। রাজধানী তেহরানে জনমানুষ নেমে আসছে, বিক্ষোভ করছে, এবং পরবর্তীতে ইরান মানে স্থানীয় রাজনীতি এবং ইন্টারন্যাশনাল যে প্রেশার সেইগুলোকে কাটানোর জন্য হলেও, জবাব দেওয়ার নামে হলেও সে আক্রমণ শুরু করে, প্রতি আক্রমণ শুরু করে। আমরা জানি যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 7টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের 7 ধরনের, এর মধ্যে অন্যতম হচ্ছে আয়রন ডোম, যেটা সবচেয়ে বেশি পরিচিত। আরেকটা আছে ডেভিড স্লিং, এছাড়া আরও কয়েক ধরনের আছে। তো আমরা প্রথম দিকে দেখলাম যে ইরানের মিসাইলগুলো এরা সফলভাবে করতে পারছে, প্রতিহত করতে পারছে। কিন্তু পরবর্তীতে 4-5 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেভাবে কাজ করছে না। এটার একটা অ্যানালিটিক্যাল স্টোরি নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনে এসেছিল। তারা ইসরায়েলের মানে সাবেক সামরিক কমান্ডারদের বরাত দিয়ে জানিয়েছিল যে অ্যাকচুয়ালি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের একটা লিমিটেশনস আছে। একজন কমান্ডার তো বলেই বসছেন যে ক্ষেপণাস্ত্রের সংখ্যা ধান চালের মতো অসংখ্য না, এটার একটা সীমাবদ্ধতা আছে। প্লাস আমরা জানি যে আয়রন ডোম সহ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা স্বয়ংক্রিয়, কিন্তু আলটিমেটলি সেটা পুরোপুরি স্বয়ংক্রিয় না। সে তার রাডার ব্যবস্থার মাধ্যমে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করে কন্ট্রোল রুমে তথ্য পাঠায় যে একটা শত্রুর ক্ষেপণাস্ত্র আসছে। এবার কন্ট্রোল রুমে যিনি বসে থাকেন, যে সামরিক সদস্য বা কর্মকর্তা বসে থাকেন, তাকে কয়েক সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে হয় যে তিনি কি করবেন, সে ক্ষেপণাস্ত্র প্রতিহত করবেন না কি করবেন না। এবং মজার বিষয় হচ্ছে যে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করা হয় একটা, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে হয়। দেখা যায় যে প্রথম ক্ষেপণাস্ত্র হয়তো সে তার লক্ষ্যভেদ করতে পারলো না, পরের ক্ষেপণাস্ত্র গিয়ে সেটা করবে, অথবা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে কিন্তু তার ধ্বংসাবশেষও অনেক সময় হুমকি হয়ে ওঠে। সেই হিসেবে ইরানের তুলনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মানে আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্র বেশি হচ্ছিল। আমরা এটা এই 12 দিনের যুদ্ধে কিন্তু লক্ষ্য করেছি যে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে শুধুমাত্র যুদ্ধবিমান এবং ড্রোন দিয়ে, তার দিক থেকে কোনো ক্ষেপণাস্ত্র আসেনি। আবার উল্টো ইরানের দিক থেকে গিয়েছে শুধু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, তার দিক থেকে যুদ্ধবিমান যায়নি। এটা একটা খুব ভালো একটা মানে পর্যবেক্ষণ করার মতো বিষয়। কেন হয়নি? কারণ হচ্ছে ইরানের যে যুদ্ধবিমানগুলো আছে সেগুলো মোটামুটি মানে 70-এর দশকের, এগুলো ততটা অত্যাধুনিক না, স্টিলথ না, রাডার ব্যবস্থা ফাঁকি দেওয়ার সক্ষমতা তার নেই। ইরান এবং ইসরায়েলের মাঝখানে 3টা দেশ আছে, একটা হচ্ছে জর্ডান, ইরানের পরে হচ্ছে ইরাক, আরেকদিকে সিরিয়া। তাকে যুদ্ধবিমান ব্যবহার করতে হলে জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করতে হবে, এটা তার পক্ষে সম্ভব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইরাক এবং সিরিয়ায় এখন আর ইরান সমর্থিত কোনো সরকার নেই, সো তার রিফুয়েলিংয়ের কোনো ব্যবস্থা নেই, ফলে ইরানের পক্ষে যুদ্ধবিমান ব্যবহার করা সম্ভব না। এদিক দিয়ে ইসরায়েল একটু সুবিধা পেয়েছে, কারণ হচ্ছে সিরিয়া এবং ইরাকে যেহেতু ইরান সমর্থিত সরকার নেই এবং মার্কিন সমর্থনপুষ্ট সরকার সেখানে, সে রিফুয়েলিংয়ের একটা সহজ সুযোগ পেয়েছে, সে যুদ্ধবিমান ব্যবহার করেছে। ইসরায়েলের দিক থেকে মিসাইল কেন মারা হয়নি? কারণ হচ্ছে ইসরায়েলেরও লিমিটেশনস আছে। ইসরায়েলের অন্যতম লিমিটেশনস হচ্ছে তার আত্মরক্ষা। ইসরায়েলের প্রভিশন আছে যে সেখানে 3 ধরনের মানে আত্মরক্ষামূলক বাংকার করার বা মানে কক্ষ করার আইন আছে, বাধ্যতামূলক। আপনি যদি ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট করেন তাহলে সেখানে আপনার অবশ্যই আত্মরক্ষার ব্যবস্থা থাকতে হবে। হামলাকালীন বা যুদ্ধকালীন সময়ে আপনাকে মানে সেই কক্ষে আশ্রয় নিতে হবে। প্লাস সরকারি কিছু আশ্রয়কেন্দ্র আছে, প্লাস কমিউনিটি লেভেলের কিছু ব্যবস্থা আছে। যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি অকার্যকর হয়ে পড়লো ইরানের হামলার সামনে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে অনেকটা ছোটোখাটো একটা গাজার মতন অবস্থা তৈরি হচ্ছে সেখানে। হাইফাই প্লাস তেল আবিব এবং আপনার বাতশেবা, এই 3টা শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর মানুষ বাস্তুচ্যুত হয়েছে, প্রাণহানি সেই অর্থে না হলে অনেক মানুষ আহত হয়েছে।
এখন প্রশ্ন আসে যে আসলে এই যুদ্ধে কে জয়ী। 67 সালের আরব ইসরায়েল যুদ্ধের কথা যদি আমরা স্মরণ করি, সেখানে 4টা দেশের সাথে ইসরায়েল একা লড়াই করে 6 দিনে বিজয়ী হয়েছিল। এবং মিশর, সিরিয়া, ইরাক এরা কিন্তু মানে ভূখণ্ড হারিয়েছিল ইসরায়েলের কাছে। সেই হিসেবে ইরান একা 12 দিন ইসরায়েলের সাথে লড়াই করেছে, প্লাস যুক্তরাষ্ট্রের হামলাও তারা মানে সহ্য করেছে। এরপরেও তারা যুদ্ধবিরতির আগ পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরে দাবি করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কিন্তু এর আগেই মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কিছু খবর ছড়িয়েছিল যে ইরান সম্ভবত তার সবচেয়ে বড় যে 3টা পারমাণবিক কেন্দ্র ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান থেকে তার পরমাণু সরঞ্জাম সরিয়ে ফেলেছে। ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA নামে পরিচিত জাতিসংঘের একটা পরমাণু কর্মসূচি নজরদারি সংস্থা, তাদের সাথে যে কোলাবোরেশন সেটা ছিন্ন করার বিল পাশ করেছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিল, সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ, এটা কিন্তু নেতৃত্ব দেয় আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান জাতিসংঘের যে নজরদারি সেটা থেকে বেরিয়ে গেল। এর অর্থ একটাই যে ইরান খুব শিগগির পারমাণবিক বোমা তৈরি করবে। এর আগে মার্কিন তথ্য ছিল যে ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে এবং তারা সেটা 60% পর্যন্ত সমৃদ্ধকরণ করে ফেলেছেন। তো অ্যাটমিক বম বানানোর জন্য 90% সমৃদ্ধকরণ প্রয়োজন হয়। মার্কিন গোয়েন্দাদের মানে ধারণা ছিল যে ইরান হয়তো এই সমৃদ্ধকরণের কাজটা আগামী 3 থেকে 4 বছর সময় নিয়ে করবে, তাদের সময় লাগবে। কিন্তু এই যুদ্ধের ফলাফল যেটা দাঁড়াচ্ছে যে ইরান যে তোড়জোড়টা শুরু করেছে তাতে তারা আরও মানে অল্প সময়ের মধ্যে এই বোমা তৈরি করার কাজ মানে সম্পন্ন করতে চাইবে। কারণ কি, তাদের কাছে একটাই বার্তা গেছে এই যুদ্ধে যে তার কাছে যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে সে আক্রান্ত হতো না। এই যুদ্ধের একটা সুদূরপ্রসারী প্রভাব মধ্যপ্রাচ্যে পড়বে। মধ্যপ্রাচ্য শত শত বছর ধরে সংঘাতের কেন্দ্রবিন্দু, বিশেষ করে জেরুজালেম তার মূল উৎসস্থল এই সংঘাতের। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের কাণ্ডারি হওয়ার মতো শক্তি কোনো দেশই দেখাতে পারেনি। আরব দেশগুলো মূলত আমেরিকান নীতি মেনে নিয়েছে, যে কোনো কারণেই হোক তারা আমেরিকাকে অনুসরণ করেছে। সেখানে একমাত্র বিরোধী ভূমিকা বলেন বা প্রতিরোধী ভূমিকা বলেন সেটা দেখিয়েছিল ইরাক এবং ইরান। এখন মধ্যপ্রাচ্যে যদি মার্কিন বিরোধী শক্তিকে সমর্থন দেওয়ার মতো কেউ থাকে বা শক্তি যোগানোর মতো কেউ থাকে সেটা হচ্ছে ইরান। এবং ইরান মধ্যপ্রাচ্যে তার কিছু সমর্থনপুষ্ট গোষ্ঠী আছে, হিজবুল্লাহ, তারপর গাজার হামাস এবং ইয়েমেনের হুতি। এদেরকে যে এতদিন যে গতিতে তারা সে শক্তি যোগাচ্ছিল, এখন ইরান তার চেয়েও বেশি তার এই মানে এই গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া আরও বাড়াবে। ইরানে আরও ভিন্নমত দমনের প্রচেষ্টা আরও দেখব। মধ্যপ্রাচ্যে দেখব ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করবে। পাশাপাশি ইরান পরমাণু অস্ত্র যত দ্রুত সম্ভব পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করবে। এটা হচ্ছে এই 12 দিনের যুদ্ধের ফলাফল।